আমার ভাই উসমান হাদি আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। সে বাঁচবে কি মারা যাবে আমরা কেউ জানি না। আপনি নিজেও জানেন যে উসমান হাদির ফিরে আসার সম্ভাবনা কতটুকু। আমি ডাক্তারের সাথে কথা বলেছি, যিনি তার অপারেশন করেছেন, ডাক্তার জাহিদ। তার সাথে কথা বলে আমি যে তথ্য পেয়েছি সেটা আসলে খুবই ভয়ঙ্কর, এবং তিনি গণমাধ্যমে জানিয়েছেন, বিবিসিতে বিস্তারিত এসেছে, অন্যান্য ডাক্তাররাও খানিক পরপর জানাচ্ছে যে তার কি অবস্থা। তিনি যদি বাংলাদেশে মানে সিঙ্গাপুর থেকে বাংলাদেশে জীবিত অবস্থায় না ফেরেন, এর দায় এই সরকারকে নিতে হবে। আজকে অভ্যুত্থানের শক্তিদেরকে এই সরকার নিরাপত্তা দিতে পারছে না। 16 মাসে আপনি কি করলেন? 16 মাসে শুধুমাত্র বেতন নিলেন, এই জন্য আপনাকে দায়িত্ব দিয়েছিলাম আমরা। রাশিদ খান, আমি সেই প্রশ্নটি করতে চাচ্ছিলাম যে অভ্যুত্থানের পক্ষের শক্তি আপনি যাদের কথা বলছিলেন, যে লিয়াজু কমিটি, সেই লিয়াজু কমিটির অনেক সদস্যকে আজকে দেখেছি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে তারা সচিবালয় ঘেরাও করেছেন, এবং আলাউদ্দিন মোহাম্মদ নিজেও শঙ্কা প্রকাশ করে কিন্তু তিনিও সমালোচনা করছেন। আসলে যারা স্বপ্ন নিয়ে এই সরকার গঠন করলো, এবং আমরা এমন একটি সময় আলোচনা করছি যখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চলছে, এই সময়ে এই ধরনের সমালোচনা না করে এখান থেকে সমাধানের কোনো পথে আমাদের যাওয়ার সমাধানের কোনো পথ নাই। জি, সমাধানের কোনো পথ নাই। সমাধানের একটাই পথ, সেটি হলো উপদেষ্টা পরিষদের পুনর্গঠন। স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি পুরোপুরি ব্যর্থ হয়েছেন এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে, তারপরেও তাকে সরানো হচ্ছে না। কারণটা কি? তিনি ব্রিগেডিয়ার এই কারণে, না অন্য কোনো কারণে? ভাবা হচ্ছে যে তার প্রশাসনিক দক্ষতা রয়েছে, তিনি হয়তো এই ধরনের ম্যানেজমেন্ট পারবেন। কিন্তু আমরা দেখছি পৃথিবীর ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে না, পৃথিবীর ইতিহাসে কোনো দেশে দেখাতে পারবেন না এরকম কোনো অযোগ্য, অথর্ব এবং একজন জোকার ব্যক্তিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বানানো হয়েছে। দেখেন, তিনি কিন্তু অবসরে ছিলেন। অবসরে কারা যায়? যারা অকেজো হয়ে যায়, যাদের আর ব্রেন কাজ করে না, যারা আসলে আর বোঝেন না যে কিভাবে রাষ্ট্র ফাংশন করবে। এই মানুষগুলোর এখন তাদের নাতিপুতির সাথে খেলাধুলা করে সময় পার করার কথা। তাদেরকে আপনি ধরে এনে জোরপূর্বক বসিয়ে দিয়েছেন কোথায়? উপদেষ্টা পরিষদে। এবং আমি তাদেরকে সমালোচনা করছি, কিন্তু আমার আসলে এক ধরনের খারাপও লাগে যে কেন সমালোচনা করছি। এই মানুষগুলো, বৃদ্ধ মানুষ আর শিশুর মধ্যে কোনো পার্থক্য থাকে আপনি বলেন? আমরা প্রবাদ শুনি না যে বৃদ্ধ মানুষ শিশুর নাই? তো এই উপদেষ্টা পরিষদে এই শিশুরা রয়েছে, তাদের দিয়ে আপনি কি রাষ্ট্রের পুনর্গঠন করবেন, কি রাষ্ট্রের সংস্কার করবেন? আজকে এই রাষ্ট্রকে ব্যর্থ করার জন্য যা যা করা দরকার ডক্টর মোহাম্মদ ইউনূস করেছে, তার উপদেষ্টা পরিষদ করেছে। আমার ভাই উসমান হাদি আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। সে বাঁচবে কি মারা যাবে আমরা কেউ জানি না। আপনি নিজেও জানেন যে উসমান হাদির ফিরে আসার সম্ভাবনা কতটুকু। আমি ডাক্তারের সাথে কথা বলেছি, যিনি তার অপারেশন করেছেন, ডাক্তার জাহিদ। তিনি আমার খুব পূর্ব পরিচিত। তো আওয়ামী লীগের সময় তো দেখেছি যে সেখানেও আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা ছিল, কিন্তু এই উপদেষ্টা পরিষদের যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি পুরোপুরি ব্যর্থ হয়েছেন এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে। পৃথিবীর ইতিহাসে কোনো দেশে দেখাতে পারবেন না এরকম কোনো অযোগ্য, অথর্ব এবং একজন জোকার ব্যক্তিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বানানো হয়েছে। এই সরকার তো আসলে গত 16 মাসে সংস্কারের সব করতে পারে নাই। রাস্তাঘাটের অবস্থা, চুরির অবস্থা, ছিনতাইয়ের অবস্থা আপনি নিজেই বললেন, যেটা আলাউদ্দিন ভাই বলছিলেন যে এখন শুধুমাত্র আমি বা আলাউদ্দিন ভাই বা আপনি সাংবাদিক হিসেবে আপনি আমি ভয় পাচ্ছি না, ভয় তো সাধারণ মানুষও পাচ্ছে। আমার গ্রাম, আমার এলাকা ঝিনাইদহ 2 আসনে আমি যখন গণসংযোগ করতে গিয়েছি, আমার কাছে মানুষ এসে বলতো, ভাই এই পাড়ায় গরু চুরি হচ্ছে। দেখেন, গ্রামের কৃষকরা যারা এত কষ্ট করে 2টা বা 3টা গরু পালন করে, সেই ছোট্ট গরু তারা পেলে পুষে বড় করে যে ঈদের সময় বিক্রি করবে, সেই গরুগুলো চুরি হয়ে যাচ্ছে। ডাকাতি, ছিনতাই, রাহাজানি কোনো কিছু বন্ধ হয় নাই। বরং এই যে আওয়ামী লীগের সময় তো দেখেছি যে সেখানেও আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা ছিল, কিন্তু এই উপদেষ্টা পরিষদের যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি পুরোপুরি ব্যর্থ হয়েছেন এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে, তারপরেও তাকে সরানো হচ্ছে না। কারণটা কি? তিনি ব্রিগেডিয়ার এই কারণে, না অন্য কোনো কারণে? ভাবা হচ্ছে যে তার প্রশাসনিক দক্ষতা রয়েছে, তিনি হয়তো এই ধরনের ম্যানেজমেন্ট পারবেন। কিন্তু আমরা দেখছি পৃথিবীর ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে না, পৃথিবীর ইতিহাসে কোনো দেশে দেখাতে পারবেন না এরকম কোনো অযোগ্য, অথর্ব এবং একজন জোকার ব্যক্তিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বানানো হয়েছে। দেখেন, তিনি কিন্তু অবসরে ছিলেন। অবসরে কারা যায়? যারা অকেজো হয়ে যায়, যাদের আর ব্রেন কাজ করে না, যারা আসলে আর বোঝেন না যে কিভাবে রাষ্ট্র ফাংশন করবে। এই মানুষগুলোর এখন তাদের নাতিপুতির সাথে খেলাধুলা করে সময় পার করার কথা। তাদেরকে আপনি ধরে এনে জোরপূর্বক বসিয়ে দিয়েছেন কোথায়? উপদেষ্টা পরিষদে। এবং আমি তাদেরকে সমালোচনা করছি, কিন্তু আমার আসলে এক ধরনের খারাপও লাগে যে কেন সমালোচনা করছি। এই মানুষগুলো, বৃদ্ধ মানুষ আর শিশুর মধ্যে কোনো পার্থক্য থাকে আপনি বলেন? আমরা প্রবাদ শুনি না যে বৃদ্ধ মানুষ শিশুর নাই? তো এই উপদেষ্টা পরিষদে এই শিশুরা রয়েছে, তাদের দিয়ে আপনি কি রাষ্ট্রের পুনর্গঠন করবেন, কি রাষ্ট্রের সংস্কার করবেন? আজকে এই রাষ্ট্রকে ব্যর্থ করার জন্য যা যা করা দরকার ডক্টর মোহাম্মদ ইউনূস করেছে, তার উপদেষ্টা পরিষদ করেছে। আমার ভাই উসমান হাদি আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। সে বাঁচবে কি মারা যাবে আমরা কেউ জানি না। আপনি নিজেও জানেন যে উসমান হাদির ফিরে আসার সম্ভাবনা কতটুকু। আমি ডাক্তারের সাথে কথা বলেছি, যিনি তার অপারেশন করেছেন, ডাক্তার জাহিদ। তিনি আমার
মানে খুব পূর্ব পরিচিত। তো যাই হোক, তার সাথে কথা বলে আমি যে তথ্য পেয়েছি সেটা আসলে খুবই ভয়ঙ্কর, এবং তিনি গণমাধ্যমে জানিয়েছেন, বিবিসিতে বিস্তারিত এসেছে, অন্যান্য ডাক্তাররাও খানিক পরপর জানাচ্ছে যে তার কি অবস্থা। তিনি যদি বাংলাদেশে মানে সিঙ্গাপুর থেকে বাংলাদেশে জীবিত অবস্থায় না ফেরেন, এর দায় এই সরকারকে নিতে হবে। আজকে অভ্যুত্থানের শক্তিদেরকে এই সরকার নিরাপত্তা দিতে পারছে না। 16 মাসে আপনি কি করলেন? 16 মাসে শুধুমাত্র বেতন নিলেন। এই অভ্যুত্থানের পরে আরেকটি বিপ্লব দরকার। সেই বিপ্লব আওয়ামী ফ্যাসিবাদকে নির্মূল করার বিপ্লব। সেই বিপ্লব এদেশে যারা ভারতীয় আধিপত্যবাদের দোসর এবং এজেন্ট রয়েছে তাদেরকে নির্মূল করার বিপ্লব। এবং এই বিপ্লব যদি বাংলাদেশে আমরা না করতে পারি, তাহলে এই গণ অভ্যুত্থান পুরোপুরি ব্যর্থ হবে। গণ অভ্যুত্থান আমার কাছে যেটি মনে হয় যে 70% ব্যর্থ হয়েছে, এবং এই ব্যর্থতার দায় ডক্টর মোহাম্মদ ইউনূসের এবং তার সাথে যে সকল উপদেষ্টা পরিষদে যারা রয়েছে অযোগ্য ব্যক্তিত্ব, তাদের হাতে গোনা 2-3 জন ব্যক্তি। কাদেরকে অযোগ্য মনে হয় আপনার? আপনি চিনেন না তাদেরকে? আপনি সাংবাদিক, আমার থেকে আরো ভালো তথ্য আপনার কাছে রয়েছে। তাদেরকে ব্যর্থ মনে হয় কেন? যাদেরকে ব্যর্থ, কারণ তারা কাজ করে নাই, তারা বিপ্লবের চেতনা ধারণ করে না। তাদের উপরে তো আপনারা আস্থা রেখেছিলেন। নেভার। আপনারাই তো নিয়োগ করেছিলেন এই অন্তর্বর্তীকালীন সরকার। আমরা কেউ তাদেরকে নিয়োগ করি নাই। দেখেন, আমাদের ওই সময়কার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে পলিটিক্যাল লিয়াজু কমিটি ছিল, তারা এই উপদেষ্টা পরিষদকে নিয়োগ দিয়েছিল, এবং যখন তারা প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে চুজ করে, ইউনূস সাহেব আবার তার মতন করে তার গ্রামীণ ব্যাংকের এবং তার সাথে যারা কাজ করেছিল তাদেরকে বিভিন্ন জায়গায় নিয়োগ দিয়েছে, উপদেষ্টা পরিষদে নিয়োগ দিয়েছে। এই উপদেষ্টা পরিষদকে অযোগ্য আমি বলছি না। ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই বলেছেন যে তাড়াহুড়া করে যথেষ্ট যোগ্য ব্যক্তিদের মাধ্যমে উপদেষ্টা পরিষদ গঠন করতে পারি নাই। তার মানে কি? যথেষ্ট যোগ্য মানে কি অযোগ্য? এবং এইটার প্রমাণ হয়েছে না। দেখেন, শুরুর দিকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে এই সরকারের সমালোচনা হাতে গোনা আমরা। কিন্তু রাশেদ খান, আমি এই সেন্টেন্স শেষ করি জি প্লিজ। যে এই সরকারের সমালোচনা হাতে গোনা আমরা 3 থেকে 4 জন করতাম, এবং আমি যেটা আলাউদ্দিন ভাই নিজে বলবে যে আমি কেন এই সরকারের সমালোচনা করছি, এটি নিয়ে অনেক ব্যক্তি মহল আমাকে প্রশ্ন করেছে। এখন আমি দেখছি যে আমি যে ভাষায় সমালোচনা করেছি তার থেকে তির্যক ভাষায়, কঠোর ভাষায় তারা সমালোচনা করছে। আমি শুরুতেই বলেছিলাম, একদম শুরুতে, এখনো পর্যন্ত লাইভ রয়েছে, ভিডিও রয়েছে, ইউটিউবে, ফেসবুকে আপনি দেখে নিতে পারবেন। আমি বলেছিলাম যাদেরকে নিয়ে উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে তারা এই গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করে না। তাদের কোনো সন্তান, একটু প্লিজ শেষ করতে দেন, তাদের কোনো সন্তান এই গণ অভ্যুত্থানে ছিল না। আমরা বিগত 16-17 বছরের যে লড়াই করেছি আমরা তাদেরকে পাই নাই। সুতরাং এই যে উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে তাদের কাছ থেকে আপনি সংস্কার বা রাষ্ট্র পুনর্গঠনের যে প্রত্যাশা করেন সেটা পূরণ হবে না, বরং এই উপদেষ্টা পরিষদের বা অন্তর্বর্তীকালীন সরকারের উচিত 3 মাসের মধ্যে নির্বাচন দিয়ে বিদায় নেওয়া। দেখেন, সেই সময় তো আমাকে কত মানুষ গালি দিল, এখন সবাই আমাকে বলে না আপনি ঠিক বলেছিলেন। কারণ এই সরকার তো আসলে গত 16 মাসে সংস্কারের সহ করতে পারে নাই। রাস্তাঘাটের অবস্থা, চুরির অবস্থা, ছিনতাইয়ের অবস্থা আপনি নিজেই বললেন, যেটা আলাউদ্দিন ভাই বলছিলেন যে এখন শুধুমাত্র আমি বা আলাউদ্দিন ভাই বা আপনি সাংবাদিক হিসেবে আপনি আমি ভয় পাচ্ছি না, ভয় তো সাধারণ মানুষও পাচ্ছে।